নমস্কার, আমি সুচারু মিত্র আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বলছি। আজকে আবার বিগত কয়েকদিন ধরে আমরা টানা বিশ্লেষণে রয়েছি যে বিষয় নিয়ে তাম বিশ্ব যে দেশের খবর দেখছেন, শুনছেন, জানছেন, কি হবে সে দেশের ভবিষ্যৎ, বাংলাদেশ কি হবে সেই দেশের ভবিষ্যৎ, তা নিয়ে আলোচনা। আজকে আবারও এসেছি, আমার সঙ্গে রয়েছেন এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। প্রথম প্রশ্নই সুজিতদার কাছে থাকছে যে হাসিনা পরবর্তী পর্যায়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনিস, সেই ইউনিসই কি মুখ হতে চলেছেন? বাংলাদেশ সরকার কি তার হাত ধরে নতুন আঙ্গিকে গণপ্রজাতন্ত্রী হয়ে উঠবে? কি হবে আওয়ামী লীগের, আর কি বা হবে গোটা বাংলাদেশের? এখনো কিন্তু জায়গায় জায়গায় ভাঙচুর চলছে। ঢাকা শহরটাকে চেনার উপায় নেই, সিলেট সেটাও চেনার উপায় নেই, রাজশাহীরও একই অবস্থা। কি বলবেন? প্রথমে ডক্টর ইউনূস সম্পর্কে আসি। ডক্টর ইউনূস তিনি একজন অর্থনীতিবিদ এবং এই যে গ্রামীণ ব্যাংক এবং মাইক্রো ফাইন্যান্স এই ব্যাপারটাকে বিশ্বে একটি বিকল্প মডেল তিনি দিয়েছিলেন। এই মডেল খুব দ্রুত জনপ্রিয় হয় এবং ইন্টারেস্টিং বিষয়, ডক্টর ইউনূসের এই মডেল ভারত গ্রহণ করেছিল প্রথম। আজ অনেক এরকম মাইক্রো ফাইন্যান্স কোম্পানি এখন ব্যাংকিং এ চলে গেছে এবং এই গ্রামীণ ব্যাংক এই কেন্দ্র করে বাংলাদেশের মহিলাদের মধ্যে এক উল্লেখযোগ্য অগ্রগতি হয়। ইন্টারেস্টিং বিষয়, যখন তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন বা তার যখন এই গ্রামীণ ব্যাংকের ব্যাপ্তি হচ্ছে, সেই সময়টায় বাংলাদেশে তখন হাসিনার জনপ্রিয়তা বা আওয়ামী লীগের জনপ্রিয়তা তুঙ্গে। ঠিক সেই সময় ডক্টর ইউনূস, তার সাথে প্রথম দিকে হাসিনা সম্পর্ক বা ভালোই ছিল, ইতিমধ্যে বিভিন্ন রকম শোনা যায়, বিশেষ করে তার অতীত নিয়ে অনেকে বলেন যে তিনি নাকি মুক্তিযুদ্ধ বিরোধী বা মুক্তিযুদ্ধের সাপেক্ষে তার কোনো আবেগ নেই। কেউ কেউ আবার একটু বলেও ফেলেন তিনি নাকি রাজাকার। কিন্তু এগুলো দেখো, বিষয় তো নয়, একাডেমিক্সের লোক, বিশ্বব্যাপী তার একটা অ্যাকসেপ্টেন্স আছে এবং এটা কিন্তু 72 ঘন্টা আগেই তোমার সাথে মানে এতে আমি বলেছিলাম যে ডক্টর ইউনূসকে সামনে রেখে কিন্তু হবে যা খেলাটা চলছে। দেখো, এটা একটা আন্তর্জাতিক স্তরের একটা জিও পলিটিক্সের ক্ষেত্রে বাংলাদেশের যে অবস্থান, অর্থাৎ সেই অবস্থান আজকে যে ভূ রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে ধরো সেখানে যদি চট্টগ্রাম, কক্সবাজার, সেন্ট মার্টিনস থেকে শুরু করে একদম এই এসে সুন্দরবন একটা ব্যাপক অংশ কিন্তু বাংলাদেশে অবশ্যই। এবং এই যে ভূখণ্ডটি এবং পশ্চিমবঙ্গ যখন ভারতীয় রাজনীতির ক্ষেত্রে যখন অখণ্ড ভারত ছিল, তখন এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। ঢাকা ছিল হচ্ছে মুসলিম লীগের জন্মস্থান। ঢাকাতে যে আজকের যেটা এই উপমহাদেশে মুসলিম লীগ বা হচ্ছে পাকিস্তান, সেগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিল। ফলে সেই রাজনীতি বাংলাদেশের বরাবরই অত্যন্ত ভোলাটাইল ইন দ্যাট সেন্স যে সেই রাজনীতির মধ্যে জামাত ইসলামের একটা ভূমিকা বরাবরই থেকে গেছে। জামাত কখনো পাওয়ারে আসেনি, কিন্তু জামাত যা চেয়েছে কোনো না কোনো রাজনৈতিক দল যারা পাওয়ারে থেকেছে তাদেরকে দিয়ে সেটা করে দিয়েছে। আওয়ামী লীগ হোক, আওয়ামী লীগ কি পেরেছে, শেখ হাসিনা কি পেরেছে যে বাংলাদেশে তার বাবা সময় যে সংবিধান গৃহীত হয়েছিল, সেই সংবিধানে যে ধর্মনিরপেক্ষতা ছিল, যেটাকে হুসেন মোহাম্মদের সাথে জাতীয় পার্টি প্রবর্তন করেছে, চেঞ্জ করতে পারেননি। জাতীয় পার্টি এসেছিল ক্ষমতায়, জামাত তো আসেনি। দেখো, সেটা ইসলামিক দেশ তৈরি করতে পেরেছে। চারিদিকে হচ্ছে মাদ্রাসা বা হচ্ছে ছাত্র শিবিরের এই যে বলবোলা, এটা তো জামাত প্রভাবিত করতে পারে। বিএনপির সাথে জামাতের জোট স্বীকৃত। শেখ হাসিনার ছেলে পর্যন্ত বলেছে যে জামাতকে সামনে রেখে আইএসআই এই কার্যটি করেছে। এখন ধীরে ধীরে যত ক্রমশ উন্মোচিত হবে, এগুলো বেরোতে থাকবে। ইঙ্গিত আমরা প্রথমে দিয়েছিলাম। এবার প্রশ্নটা হচ্ছে, ইউনূস এলে ভারতবর্ষের ক্ষেত্রে দেখো, ভারতকে নিয়ে চলতে হবে। ভারত এবং জিও পলিটিক্সে যদি আমরা ভৌগোলিক অবস্থানে দেখি, কারণ একটা জিনিস সুচারু মাথায় রাখতে হবে যে ভূ রাজনীতির ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। একদিকে ভারত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, এর মধ্যে একটা দেশ, এবং গোটা পৃথিবীর এখন নজর এখন এই জায়গাটাতেই থাকবে।
এবং সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে হাসিনা সরকার পতন মানে হচ্ছে জনগণের সাথে তার যে টোটাল বিচ্ছিন্নতা, এই বিচ্ছিন্নতা সুযোগ করে দিল বিএনপি, জামাত। এবং এই তদারকি সরকারের প্রধান হলেন ডক্টর ইউনূস। তাদের কাজ কি হবে 3 মাসে? প্রথম হচ্ছে সংবিধানটাকে একটা নতুন শেপ তারা দিতে চাইবেন, নতুন সংবিধানের একটা শেপ দিতে চাইবেন। প্রশ্ন থাকবে ধর্মনিরপেক্ষতাকে তারা ফেরাবেন কিনা। এবং যেটা কাজ করে যে এরা ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স, অর্থাৎ 2 বছর ধরে ভারত বিদ্বেষের একটা কিন্তু বীজ বপন করার পর দারুণ চাষ করেছেন তারা। এবং সেইখানে ডক্টর ইউনূসের হচ্ছে অ্যাকসেপ্টেড ফেস তো আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নের কাছে, ফলে তাকে সামনে রেখে অনেক কিছু জিনিস কিন্তু সাজানো হবে। এবং অর্থনীতির মডেলটাও তো সুজিত দা, এমনটা নয় তো মোহাম্মদ ইউনূস হলেন পুতুল আর পেছনে পরিচালনায় অন্য কেউ, নেপথ্যে অন্য কেউ? দেখো, এটার একটা চান্স থাকবে। ডক্টর ইউনূস শুরুতেই তিনি এই তদারকি সরকারের প্রধান হবার আগে বলেছেন যে ভারত একটি স্টেটমেন্ট দিয়েছে, ভারতের অফিসিয়াল লাইন, যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এই যে যখন ঘটনা চলছে, বলছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বলে ভারত কিন্তু স্কিপ করে যেতে পারে না। তার কারণ বাংলাদেশে যদি আগ্নেয়গিরি হয়ে থাকে তার প্রভাব পশ্চিমবঙ্গ এবং 7টি যে 7 সিস্টার্স তার উপর পড়বে। এটা ঠিক কথা। আমরা দেখেছিলাম যখন এই বিএনপি ক্ষমতায় ছিল, পুরো বাংলাদেশে চট্টগ্রাম, কক্সবাজার এইসব জায়গাগুলোতে যত নর্থ ইস্টে যত ইনসার্জেন্ট গ্রুপগুলো, জঙ্গি গোষ্ঠীগুলো ওখানে ক্যাম্প করেছিল। হাসিনা সরকার কিন্তু একেবারে তাদের দাঁত উৎপাটন করে দিয়েছে। ফলে এখন যদি এই শক্তি ইতিমধ্যে জামাতের 13 বছর পর অফিস খুলেছে, তারপরে হচ্ছে বিএনপি মহাসমাবেশ করছে আজকেই, এবং ডক্টর ইউনূস তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, অর্থাৎ সামনে এটা থাকবে। তবে ছাত্র আন্দোলন থেকে এসেছো, দেখো একটা জিনিস হচ্ছে সুচারু, এটাও মাথায় রাখতে হবে, পেছন থেকে যে খেলার প্রশ্নটা, এই 19, 20, 21 বছরের এই ছাত্রীরা যেরকম তারা জোশ, তারা যে বুদ্ধিদীপ্ততা এবং সবচেয়ে সাহসটা দেখালো, এ তো ইতিহাস। এটাও ঠিক কথা। বাংলাদেশ অনেক কারণে ইতিহাস, এর সাথে সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং আন্তরিক করতে হবে। ডক্টর ইউনূস এটা বোঝেন না তা না, তিনি নোবেল লরিয়েট, অ্যাকসেপ্টেড, তিনি এটা বোঝেন। এবং ভারতও জানে যে এই পরিস্থিতিতে, ফলে ওই সুদূর থেকে পাকিস্তান যদি ওই খোয়াইশ তাদের থাকে যে আবার একটা এরকম হবে, এটা থাকতেই পারে, কিন্তু কোনো কাজ হবে না। আমেরিকার দেখো একটা তো তার ইন্টারেস্ট তো থাকবেই দীর্ঘদিন ধরে, কেন বিদেশ নীতিতে আমেরিকার কথা যে দেশ শুনবে না বা তার পলিসি হবে না, তার কপালে একটু দুর্ভোগ থাকেই, যেটা হয়তো হাসিনার ক্ষেত্রে রয়েছে। হয়তো ইতিহাস একদিন বিচার করবে, হাসিনা অনেক কিছুতে অনেকের বিরাগ ভাজন বিভিন্ন সময়ে হয়েছে, বাংলাদেশকে তিনি অবশ্যই ভালোবেসেছেন। সুতরাং তুমি প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে তুমি বললে যখন যে ভবিষ্যৎ কি আওয়ামী লীগের, মুক্তিযুদ্ধ পরিচালনাতে ছিল আওয়ামী লীগ, ফলে এই আওয়ামী লীগের সাথে শুধু মুজিবুর রহমান নয়, ভাসানী সাহেব, বাংলাদেশের তাবড় ইন্টেলেকচুয়াল, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামরিক ব্যক্তিত্ব অনেকেই রয়েছেন, বিএনপির সাথেও রয়েছেন। ফলে এই দুটো বিবাদমান রাজনৈতিক শক্তি এবং এত হস্টাইল, এত হিংস্র হয়ে যায় তাদের কর্মী ক্যাডাররা, যেটা একটা প্রভাব থাকে। প্রথমে ডক্টর ইউনূস ওটাকে শান্ত করার চেষ্টা, সংহত করার চেষ্টা করবে, টিমটাও সেইভাবে তৈরি হচ্ছে। আসিফ ইকবালের মতো প্রফেসর রয়েছেন, বা পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ব্লগার, তিনি থাকছেন। কেন, তিনি তো অনেকটা পরিচালনা করেছেন প্যারিস থেকে বসে, এক্সাইলে ছিলেন। এরা নন হাসিনা বিরোধী, এবং হাসিনা বা আওয়ামী লীগ বা তার পুলিশ, তার যে আধা সামরিক বিভিন্ন যেসব প্রতিষ্ঠান, তারা তাদের উপরেও করেছিল। এই হস্টাইল রাজনৈতিক পরিস্থিতিতে সংগত করে বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশের লাভ বেশ। এবং ভারতকে শত্রুপক্ষ ভাবলে ক্ষতি বাংলাদেশের। কেন, ভারতবর্ষের কোন ইতিহাসে রয়েছে, কোথায় রয়েছে যে ভারত অন্য দেশে ইনভেট করেছে? প্রায়শই বলেন যারা আজকে ক্ষমতা রয়েছেন তাদের অনেক লেখা বা ব্লগিং দেখতে পাই যে ভারতের আগ্রাসী ভূমিকা। আরে বাবা, ভুলে গেলে হবে না, সেদিন মুক্তিযুদ্ধের সময় কোটি কোটি লোককে খাওয়াতে তৎকালীন মুদ্রায়, অন্য দেশ হলে ঠিক উসুল গুনে নেবে,
ইন্টারেস্ট কাউন্ট করে নেবে, ভারত তারপর করেন। ট্রেন করা একটা ব্যবসায়িক সম্পর্ক। অনেক সময় হয় তো ট্রেড গ্যাপ থাকে, সেটা মিটিয়ে নিলেই হয় আলাপ আলোচনায়, কিন্তু সেটাই হয়তো সেই পথেই যাবে। ডক্টর ইউনূস প্রাজ্ঞ ব্যক্তি, তার রাজনৈতিক মতাদর্শ কি আমার জানা নেই, কারণ উনি রাজনীতিতে একটা কথা খুব ভাইটাল ইনফরমেশন জানিয়ে রাখি, তার রাজনীতিতে তার কোনোদিনই রুচি ছিল না। বহুবার চেষ্টা হয়েছে তাকে প্রধানমন্ত্রী, অনেক বিভিন্ন শক্তি ইয়ে করার, তিনি এবং শেখ হাসিনা বা তার সাথে সম্পর্কের অবনতি একটা বড় কারণ, তিনি রাজনৈতিক দল গড়েছিলেন নাগরিক শক্তি বলে, এবং এই পার্টিটার বয়স হচ্ছে মাত্র 10 সপ্তাহ। তারপর নিজে বললেন না, রাজনীতি আমার জায়গা না। কিন্তু দেখো আজকে বাংলাদেশের মানুষ, ছাত্র সমাজ বা সবাই চেয়েছেন যে তিনি নেতৃত্ব দিন, তার কারণ এখন তাদের একটা সত্যি সংকটময় সময়, গভীর অন্ধকারাচ্ছন্ন একটা পরিস্থিতি মধ্যে দিয়ে তারা যাচ্ছে, একটা নতুন আলোক বৃত্তে তারা প্রবেশ করতে চাইছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে যেমন একটা চ্যালেঞ্জের সময়, এবং গভীরভাবে পর্যবেক্ষণ করছে যে ভারতের সমস্ত কূটনৈতিক যারা ব্যক্তিত্ব, তার পররাষ্ট্র নীতি অনুযায়ী ভারত চলবে, এবং সেটার একটা বার্তা অবশ্যই ডক্টর ইউনূসও দিয়েছেন যে ভারতের সাথে হার্দিক গভীর সম্পর্ক, কেন ন্যাচারাল প্রতিবেশী, তার সুখ দুঃখে, তার বাড়িতে আগুন লাগলে ভারতের উপর এসে প্রভাব পড়বে, ভারতের সুখ দুঃখ বা ভারতের উন্নতি হলে বাংলাদেশের ক্ষতি হবে না। এটা বোঝার মতো যে, মানে জানি না, অনেক রকম শক্তি তো বাংলাদেশে প্লে করে, জামাত যারা আছে, হেফাজত অনেকে আছে, অনেক বুদ্ধিমান, অনেক বেশি বোঝেন, তো ভালো, কিন্তু ভারতের উন্নতি হয়েছে, তাতে বাংলাদেশের ক্ষতি হয় নাই। বেশ, আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে, ব্যাখ্যা বিশ্লেষণে বুঝলেন যে বাংলাদেশের ভবিষ্যৎ কি এবং কিভাবে এগোতে হবে বা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। বিস্তারিত আরো খবরের জন্য, লেটেস্ট আপডেটের জন্য আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে আপনারা নজর রাখুন। বাংলাদেশ সংক্রান্ত আরো ট্রেন্ডিং আপডেট আপনাদের কাছে খুব দ্রুত আমরা পৌঁছে দেব প্রত্যেক মুহূর্তে। আপাতত ধন্যবাদ।